আসসালামু আলাইকুম। একটু দেখো তো কষ্ট করে বোর্ডটা ঠিক আছে কিনা, আমার স্ট্রিম ওর ডিস্টার্ব করতেছে। আমি এই যে মোবাইল দিয়ে আসছি, দেখো তো সব দেখা যায় কিনা। দেখা যাচ্ছে সব কথাবার্তা সব ক্লিয়ার। হুম, আচ্ছা যাক, দেখো তো আমাকে দেখা যায় কিনা। আমি তো আমাকে দেখতে পাচ্ছি না। নোটিফিকেশন আসে না, গ্রুপের নোটিফিকেশন অন করো, অন করলে তো ঠিকই আসবে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সে ঘুমাইছি বিকালবেলা, ব্যাচও পড়ানো হয় নাই। উঠে দেখি 8:30 বাজে, উঠে দেখি আবার কারেন্ট নাই। আচ্ছা, দেখা যায়। আচ্ছা, আমি আমার আইডি থেকে লাইভে আসি, তো তাহলে আইডি ফলো কর, আইডি ফলো করলেও আসতে পারে। আচ্ছা, ক্লিয়ার আছে। ঠিক আছে, বন্ধু বান্ধবদেরকে ট্যাগ করে দাও, আমরা শুরু করে দেবো এখনই। দেরি হয়ে গেছে, উঠে দেখি কারেন্ট নাই। হাই আল্লাহ, কারেন্ট গেল কই? কি রে বাবা, আমি কই? স্পষ্ট আছে তো, সমস্যা নাই, দেখার তো কথা, সুন্দর দেখার কথা। মোবাইলের ক্যামেরা অনেক পাওয়ারফুল। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব কোত্থেকে? আমরা শেষ করছিলাম যতদূর সম্ভব। একটু টপিকসটা বলবা যে কোন জায়গাতে শুরু করছিলাম? কোন জায়গাতে শেষ করছিলাম একটু মনে করায় দিলে আমার খুব ভালো হতো, যে কোথায় শেষ করছিলাম একদম এক্স্যাক্টলি, কোন জায়গাটা শেষ করছিলাম মনে আছে কারো? হাড্ডি গুড্ডিতে শেষ করছিলাম মনে হয়, না? অ্যাটলাস ইসে, ওই যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, এইগুলার ভিতরে আমরা শেষ করছিলাম। কশেরুকা পড়ছি, বিভিন্ন কশেরুকা আলাদা করা টেবিল। এই টেবিলটা তো কেউ করা দেখাও নাই। এই রে ফাঁকিবাজের দল রে, একটা স্টুডেন্ট যদি দেখাইতো টেবিলটা করা, তাহলে একটা ভালো লাগতো। আচ্ছা,
আমরা তাহলে নেক্সট শুরু করি। নেক্সট হলো, যদি ওই টেবিল কেউ করে থাকো বা না থাকো, আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা করছে, যদি করে থাকো তো আলহামদুলিল্লাহ, না করে থাকলে হলো কি বলবো আর, করা উচিত। হ্যাঁ, কারণ চার্টটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি এটা তোমাদেরকে বলছিলাম যে একটা মানুষের 4টা বাচ্চা, ধরো সাতটা বাচ্চা, সার্ভাইকেলের কয়টা বাচ্চা? 7টা বাচ্চা। সার্ভাইকেলের 7 তো একটা মানুষের 7টা বাচ্চা কখনোই ভালো হবে না, দুই একটা ভিন্ন রকম হবে, দুই একটা অন্য রকম হবে। তাহলে প্রথম বাচ্চাটা একটু অন্যরকম হয়েছে। প্রথম বাচ্চাটা ছিল কি, আংটির মতো গোল্লা গাল্লা হয়েছে, যার নাম হলো অ্যাটলাস। অ্যাটলাস মানে হলো আংটি। তার মানে তাকে যদি তুমি দেখো দেখবা সেই রকম, আংটি যেরকম সেই রকম, এইরকম এইরকম, এই হলো অ্যাটলাস। আমার অ্যাটলাস অতটা সুন্দর হয় না, বইয়ের অ্যাটলাস সুন্দর আছে। তো এটার এক্সেপশনাল বৈশিষ্ট্যটা কি, এর বডি নাই, কোনো বডি নাই। এর যে ভার্টিব্রাল ফোরামেন আছে সেটা এরকম অনেক বড়। ট্রান্সভার্স প্রসেস, এই যে ট্রান্সভার্স ফোরামেন যুক্ত, ছোট ট্রান্সভার্স ফোরামেন যুক্ত। ফ্যাসেট গুলা অনেক বড়, আর্টিকুলার ফ্যাসেট গুলা অনেক বড়। ফ্যাসেট মানে কি বলছিলাম, যেখানে লাগানো থাকে ক্যাসেটের মতো, তাই না? আর এটা হলো ভার্টিব্রাল ফোরামেন। এর কোনো বডি নাই। একটা অ্যাটলাস, একটা আংটি, তুমি চিন্তা করো, একটা আংটির কখনো বডি থাকবে? বডি থাকবে না, কিন্তু আংটি তো সার্কেল। তাহলে এই হলো আমাদের সেই অ্যাটলাস বাহিনী। তো তার যে ভার্টিব্রাল ফোরামেনটা থাকে সেটা অনেক বড় থাকে। আচ্ছা, অ্যাটলাস আমি চিনলাম। দ্বিতীয় বাচ্চাটার নাম এক্সিস। এই এক্সিস মানে কি? আমরা ম্যাথে এক্সিস পড়ছি, ফিজিক্সে এক্সিস পড়ছি। এক্সিস মানে হলো অক্ষ। তাহলে একটা অক্ষ থাকবে তার। তো এই যে এক্সিসের যেটা, তার যে অক্ষটা থাকে, আমি দেখাই অনেকটা। এই হলো আমার হাত, দেখো, এক হাত দিয়ে আমি 3-4টা বোনস পরাবো, হাড্ডি পরাবো। এক হাতের অনেক বাহার। তো এই হাতের এইরকম একটা অ্যাক্সিস থাকে, এই অ্যাক্সিস, এই যে বের হয়ে থাকলো। হ্যাঁ, তো অ্যাক্সিসটা কয় নাম্বার? 2 নাম্বার। অ্যাক্সিসটা হলো 2 নাম্বার। তার উপরে থাকে অ্যাটলাস। আমার এইটা হলো অ্যাটলাস, এই যে চক্রটা হলো অ্যাটলাস, ভালো করে বুঝো। অ্যাটলাসটা দিলাম, অ্যাক্সিসটা থাকলো। এই অ্যাটলাসটাকে, এই অ্যাক্সিসটা কি করে, অ্যাটলাসটাকে, এই অ্যাটলাসটা উপরে, অ্যাক্সিসটা নিচে। অ্যাটলাসটা ঘুরতে পারে, এরকম ঘুরতে পারে। তাহলে দেখো, যদি ঘুরতে পারে, তুমি আমার এই ঘোরার সাথে আমার মাথা নাড়াটা দেখো, দেখছো? এই যে মাথা নাড়া, তার মানে আমরা যে এই যে ঘাড়কে এদিক থেকে সেদিক সরাইতে পারি, এটা হলো এই অ্যাটলাস এক্সিসের কারিমা। অ্যাটলাস এক্সিসের কারিমা মানে অ্যাটলাসটা অ্যাক্সিসের একটা অক্ষকে কেন্দ্র করে এরকম সাইড টু সাইড ঘুরতে পারে। এটা এক ধরনের জয়েন্ট, সংযোগ। যে জয়েন্টটা হলো পিভট টাইপের জয়েন্ট। পিভট মানেই হলো এইভাবে যারা মুভমেন্ট করতে পারে, এই যে পিভট, বুঝা গেছে? তাহলে পিভট টাইপের জয়েন্ট কার কার মধ্যে দেখা যায়? যদি বলা হয় পিভট টাইপের জয়েন্ট দেখা যায় অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যে। এখন অ্যাক্সিসের যে এই যে অক্ষটা বলছিলাম, এর নামটাই ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট না। নামটা কি? ওডোন্টয়েড প্রসেস। তুমি মনে রাখবা, দাঁত যেরকম বের হয়ে থাকে, কোদাইল্লা দাঁত, ঠিক এরকম অ্যাক্সিসের একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যার নাম ওডোন্টয়েড প্রসেস। তোমার পরীক্ষায় আসবে ওডোন্টয়েড প্রসেস কোথায় পাওয়া যায়? অ্যাক্সিসে পাওয়া যায়। তোমার এত কিছু জানা লাগবে না ভাই, যেটা যেটা বলবো ওটা পরীক্ষায় আসবে, ডাইরেক্ট বলে দিলাম। আমি বললাম যে অ্যাক্সিসে আর অনেক কিছু আছে, তোমার কোনো প্রয়োজন নাই। তুমি শুধু জানবা ওডোন্টয়েড প্রসেস কোথায় পাওয়া যায়। ওডোন্টয়েড প্রসেস অ্যাক্সিসে পাওয়া যায়। আংটির মতো কোনটি? আংটি মানে হলো অ্যাটলাস, বুঝা গেছে? আচ্ছা, তারপরে এই যে অ্যাক্সিস অ্যাটলাসটাই খেয়াল করো, অ্যাটলাসটাই কোনো কিন্তু স্পাইনাস প্রসেস আমি দেই নাই। স্পাইনাস প্রসেস দিলে এই দিক দিয়ে আমি বাড়ায় দিতাম, কিন্তু অ্যাক্সিসের ক্ষেত্রে 2 নাম্বারটার ক্ষেত্রে এরকম আমার কি আছে, এরকম আমার
কি আছে, স্পাইনাস প্রসেস আছে। আর যে স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত, দ্বিখণ্ডিত মানে তার দুইটা খণ্ড আছে, স্পাইনাস প্রসেসের দুইটা খণ্ড আছে। তো কালকে মনে হয় ক্লাসের মাঝে আমি পরে কমেন্ট করছিলাম, একজনকে লিখছিলাম, কমেন্টে দেখলাম যে একজন লিখছে ভাইয়া সবগুলাই তো স্পাইনাস প্রসেস থাকে না, তাহলে আমরা সার্ভাইকালের ক্ষেত্রে চার্টে কি লিখবো? হ্যাঁ, ভালো কোশ্চেন। এখন কথা হলো এখানে লেখাটা হবে যে দ্বিতীয় থেকে ষষ্ঠ, সার্ভাইকালের দ্বিতীয় থেকে ষষ্ঠ, ষষ্ঠ এভাবে লিখবা, দ্বিতীয় থেকে ষষ্ঠ স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত, আর সপ্তমটা হলো প্রমিনেন্ট, সপ্তমটা হলো প্রমিনেন্ট। আমি গতদিন প্রমিনেন্ট মানে যে উজ্জ্বল এটা বুঝাইছিলাম, যে এটা সবচেয়ে বেশি বোঝা যায়, এবং এই ঘাট দিয়ে বলছিলাম যে যেটা তুমি ধরতে পারবা, প্রমিনেন্ট উজ্জ্বল সবচেয়ে, সপ্তমটা হলো প্রমিনেন্ট, এবং এই জন্য তার নামও হলো ভার্টিব্রা প্রমিনেন্স। তো 7 নাম্বার থেকে এই একটা জিনিসই পড়া, একটা জিনিসই পড়া, সেটা হলো কোন কশেরুকাকে ভার্টিব্রাল প্রমিনেন্স বলা হয়, কোন কশেরুকাকে ভার্টিব্রা প্রমিনেন্স বলা হয়? সপ্তম সার্ভাইকাল কশেরুকা। কোন কশেরুকাতে ওডন্টয়েড প্রসেস পাওয়া যায়? দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা। কোন কশেরুকা দেখতে, কোন সার্ভাইকাল কশেরুকা দেখতে আংটির মতো? অ্যাটলাস। এই জিনিসগুলো কি পারবা কিনা বলো তো? যে কটা কোশ্চেন বললাম এই কটা জিনিস পারবা কিনা বলো? এই কটা জিনিস পারবা? হ্যাঁ, ভেরি গুড। এই যা যা বলছি এই কটা। এখন তোমরা যারা এক্সট্রা পড়তে চাও বা এক্সট্রা জানতে চাও তাদের জন্য কিভাবে পড়তে হয় সেটা হলো, এই দেখো ওই গতদিনের যে পার্থক্যটার আমি সিকোয়েন্সটা করছিলাম ঠিক একই রকমের তুমি আজকেও একটা পার্থক্য করবা। কিসের? এখানে পয়েন্টগুলা দিবা, পার্থক্যর পয়েন্ট। যে কোনো বায়োলজির পার্থক্য করতে গেলে, শুধু বায়োলজি না, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটার ক্ষেত্রে তুমি সিকিউতে পার্থক্য লিখতে যাবা, পার্থক্যের ক্ষেত্রে তুমি এরকম পার্থক্যের বিষয় এটা আলাদা করবা, তাহলে পার্থক্যগুলা দেখতে সুন্দর হয়। তুমি যদি একই জিনিস লেখো, ট্রান্সভার্স প্রসেস আছে, ট্রান্সভার্স প্রসেস নাই, স্পাইনাস প্রসেস আছে, স্পাইনাস প্রসেস নাই, এই লিখতে গেলে কেমন যেন একটা গ্রাম্য গ্রাম্য মনে হয়, কোনো প্রয়োজন নাই। তুমি কি করবা? তুমি এখানে ট্রান্সভার্স প্রসেস পয়েন্ট দিবা, ট্রান্সভার্স প্রসেস পয়েন্ট দিবা, পয়েন্ট দিয়ে এখানে লিখবা আছে অথবা নাই এরকম। তাহলে দেখবা তোমার চিত্রটা বা খাতাটার সৌন্দর্য বাড়বে। খাতার সৌন্দর্য স্যারের কাছে অনেক বড় একটা জিনিস। খাতার সৌন্দর্য যত বেশি, স্যার তত বেশি নাম্বার দেয়। তাহলে ঠিক একই ভাবে তুমি আরেকটা পার্থক্য করবা, সেটা হলো এখানে পয়েন্টগুলা গতদিনে যে সেম পয়েন্টগুলো আমি দিছিলাম, যা যা পয়েন্ট দিছিলাম সেইগুলাই এখানে অ্যাড করবা, সেই পয়েন্টগুলো এখানে অ্যাড করবা। অ্যাড করে পার্থক্য তিনটা দিবা, একটা দিবা তুমি অ্যাটলাস, একটা দিবা তুমি অ্যাক্সিস, আর একটা দিবা তুমি ভার্টিব্রা প্রমিনেন্স, ভার্টিব্রা প্রমিনেন্স। তো চিত্র তিনটা তোমাদের বইয়ে আছে, বই থেকে দেখবা কোনটা কেমন থাকে, ওইটা করে এই ছকটাও করে রাখবা, তোমার ফিউচারে কাজে লাগবে। আচ্ছা, বুঝতে পারছো কিভাবে করতে হবে এটা? অথবা যদি না পারো আমি যে 3টা লাইন বলছি এই 3টা লাইন পড়লেও হবে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া 2 থেকে 6 কি বললেন? 2 থেকে 6 বলছি দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার স্পাইনাস প্রসেসটা এরকম 2 খণ্ড থাকে, দ্বিখণ্ডিত থাকে। দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার স্পাইনাস প্রসেস এরকম দ্বিখণ্ডিত থাকে, এই যে দ্বিখণ্ডিত থাকে। সপ্তম আবার সোজা থাকে। আচ্ছা, বুঝতে পারছো সবাই? ভেরি গুড। ওকে, তাহলে আমরা এটা জানলাম। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হলো পায়ের দিকে অস্থিতে চলে যাব। পরে দিলে চলে তো, চা খাবো না। তো দেখো আমরা আমাদের হাতের এই ইসের অক্ষীয় কঙ্কাল শেষ করতে পারছি। এবারে আসি আমরা উপাঙ্গীয়তে। একই কাহিনী, উপাঙ্গীয়র ক্ষেত্রে আমরা কি করব? নিচ থেকে পড়তে থাকবো। তো উপাঙ্গীয় কয়টা ছিল আমাকে একটু কষ্ট করে বলবা, উপাঙ্গীয় কয়টা ছিল? অক্ষীয় ছিল হলো 80টা,
অক্ষীয় ছিল 80টি, উপাঙ্গীয় হলো 100, তাহলে কয়টা হয় 26টি। তার মানে আমার 126টি অস্থি এখনো পড়া লাগবে, তাই না? তো 126টি অস্থির উপাঙ্গীয়কে আমরা দুই ভাগে ভাগ করি। কিভাবে ভাগ করব? প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করি। তুমি দেখো, উপাঙ্গীয় মানে কি বলছিলাম, হাত আর পা, তেলাপোকার মতো উপাঙ্গ, তাই না? তাহলে এই যে হাত, এটাকে হাত না বলে আমি যেটা বলি যে ভদ্র ভাষায় বা ভদ্র ল্যাঙ্গুয়েজে, বায়োলজির ভদ্র ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় ঊর্ধ্ববাহু। কি বলে? ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু। আমাকে একটু ভদ্র ভাষা ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, যেমন ছিদ্র না বলে বায়োলজিতে কি বলতে হয়? পোর। ওরে বাবা রে বাবা, সোজা কথা, ছিদ্র বললে তো হয়, তা না। আচ্ছা, ঊর্ধ্ববাহু। আর নিচের পাকে পা না বলে আমরা বলবো নিম্নবাহু। তার মানে আজকে থেকে আমরা বলবো কি, যে তোমাকে ঊর্ধ্ববাহু দিয়ে একটি চটকনা মারবো, অথবা কি বলবো, তোমাকে নিম্নবাহু দিয়ে একটি ধাক্কা দিব। তাহলে শুনতে শুনে না, বুঝতেই পারবে না যে আসলে ঊর্ধ্ববাহু কোনটা বলছে, কি বুঝাইছে সেটা বুঝতেই ওর আগে একদিন যাবে। বুঝা গেছে? তাহলে ঊর্ধ্ববাহু আর হলো নিম্নবাহু, এই দুইটা আমরা জানলাম। এখন চিন্তা করো, এই যে ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু যখন বের হয়, ঊর্ধ্ববাহুটা যখন বের হয় তখন এখানে একটা চক্র করে বের হয়। এই শার্ট বানানোর সময় তুমি খেয়াল করো না, আমি এমনি এমনি শার্ট পরছি, শরীরটা আমার ভালো না, তো শার্ট পরারও আছে, উদ্দেশ্য আছে। আমি মাঝে মধ্যে কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করি। সেটা কেমন? এই দেখো, এই যে এইখানে শার্টে সুন্দর একটা চক্র করা আছে, তোমরা যদি শার্ট পরে থাকো তাহলে দেখবা চক্র করা আছে। তাহলে যেহেতু এই চক্রটা বক্ষের দিকে চক্র, তাই তার নাম কি? তাই নাম বক্ষ। কি দিয়ে চক্রটা? অস্থি দিয়ে। তাহলে অস্থি আর একটা সার্কেল, তার মানে চক্র, এটাকে আমরা বলবো বক্ষ অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্র থেকে আমার ঊর্ধ্ববাহু বের হচ্ছে। আর নিম্ন বাহু যখন বের হয় তখনও এই যে এইখানে আমাদের কোমরের নিচে একটা চক্র করে বের হয়। এই চক্রটাকে আমরা তখন বলবো শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র, আর একটা কি শ্রোণী অস্থি চক্র। এখন তুমি চাইলে পড়তেও পারো, হিসাব পরে করলেও পারো, কিন্তু এই হিসাবটা সহজ। সেটা হলো এই ঊর্ধ্ববাহু নিম্নবাহু দুইটাই 60টা করে। একবার বলতেছি কি যে ঊর্ধ্ববাহু 60টা, যে ভাইয়া আমাদের 60টা হাত তাহলে দেন। আসলে 60টা হাত না, 60টা অস্থি। 60টা কি? 60টা ছিল অস্থি। আচ্ছা, তাহলে দেখো, এই যে ঊর্ধ্ববাহু আর বক্ষ অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র, আর একটা হলো নিম্নবাহু, এই 4 ভাগে আমরা ভাগ করলাম। আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে জানবো। তাহলে বক্ষ অস্থি চক্র থেকে শুরু করি। তুমি একটা চিন্তা করো, আমার চক্র গঠন করবে, তাহলে চক্র গঠন করতে কি লাগে? সার্কেল লাগে। সোজা বাংলা কথা, চক্র আর সার্কেল তো একই জিনিস। তার মানে সামনে একটা অস্থি, পিছনে একটা অস্থি, এই দুইটা যদি জয়েন করে তাহলে একটা চক্র হয়। সামনে একটা অস্থি, পিছনে একটা অস্থি জয়েন করলে কি হয়? চক্র হয়ে যায়। আচ্ছা, তাহলে ওইভাবে করে আমরা যদি সেট করতে পারি, দেখি সামনের দিকে এই যে আমি একটু খুলবো, কিছু করার নাই, খুলবো মানে শার্টের উপরের দিকটা খুলবো, বেশি কিছু খুলবো না। এই যে উপরের দিকে এই যে জিনিসটা ইটালিক এফ অক্ষরের মতো, একবার এইটাই আসছিল পরীক্ষায়, ইটালিক এফ অক্ষরের মতো অস্থি কোনটি? এটা হলো ক্লাভিকল। কি? ক্লাভিকল। আচ্ছা, এক কথা কিন্তু পড়া হয়ে গেল, ইটালিক এফ অক্ষরের মতো। আচ্ছা, তৃতীয় কথা যেটা, লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতায় যদি তুমি যেতে চাও, তাহলে তারা একটা কন্ডিশন দিয়ে থাকে যে তোমার এই যে হাড্ডিটা, এইটা তোমার বের হয়ে থাকতে হবে। তো যার যার বের হয়ে আছে তারা যেতে পারবা। তো আল্লাহর উসিলায় আমারও বের হয়ে আছে, বুঝতে পারছো? তো যেহেতু এইটা বের হয়ে থাকলে লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতায় যাওয়া যায়, এই জন্য মেয়েদের ক্ষেত্রে এটার নাম হলো বিউটি বোন। বিউটি বোন। তো ছেলেরা এখানেও অবহেলিত। ছেলেদের ক্ষেত্রে এটাকে বলে কি, এই যে আমার কলার দেওয়া আছে,
তাই বলা হয় কলার বোন বা শোল্ডার বোন। কলার বোন বা শোল্ডার বোন, বুঝা গেছে? আচ্ছা, তাহলে ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু বলা হয় বিউটি বোন। যেসব মেয়েদের এই হাড্ডিটা বের হয়ে আছে তারা, আমি শিওর এখন ধিঙ্কা চিকা বলে নাইচে উঠছে যে তারা সুন্দরী প্রতিযোগিতায় যেতে পারবে, তারা অ্যালাউড। আর কি অক্ষরের মতো? ইটালিক এফ অক্ষরের মতো। এর দুইটা প্রান্ত আছে। এই যে ইটালিক এফটা আমি এইভাবে দিলাম, শরীরে যেভাবে আছে। একটা প্রান্ত হলো, মনে আছে আমরা একটা অস্থি পড়ছিলাম, ম্যানুব্রিয়াম, বডি অফ দ্য স্টার্নাম আর জিফয়েড প্রসেস, এরকম জিনিস দিয়ে। তাহলে সেই যে ম্যানুব্রিয়ামে একটা এন্ড থাকে, এন্ড মানে প্রান্ত। আরেকটা জিনিস থাকে, সেটা হলো নচ। নতুন আরেকটা আমরা ওয়ার্ড পাইলাম, যেটার নাম হলো নচ। হোয়াট ডু ইউ মিন বাই নচ? আমি আবারও সেই কথাগুলো রিপিট করি যে যদি গভীর গর্ত হয় তাহলে হলো কেভিটি, যদি অগভীর গর্ত হয় তাহলে ফসা। তোমার মেডিকেলীয় জিনিসপত্র জানার প্রয়োজন নাই, আমি জ্ঞান গর্ভ আলোচনা দিতে পারি, আমি কোনোদিনও আমার ক্লাসে দেই না। সেটা হলো দেওয়া উচিত না, কারণ ওই জিনিস তোমার দুদিন পরে মনে থাকবে না, তুমি তোমার মতো মনে রাখবা। তারপরে যদি বলি যে প্রসেস, তাহলে বেশি বের হয়ে আছে। টিউবারকল মানে কি? কম বের হয়ে আছে। নচ মানেও বের হয়ে আছে একটু, কিন্তু সেটা এমন একটা জিনিস যেখানে কিছু একটা লাগতে পারবে। নচ মানে কোন একটা জায়গায় অ্যাটাচমেন্ট থাকবে। অ্যাটাচমেন্ট তো অনেক ভাবেই হতে পারে, মাংস অ্যাটাচমেন্ট হতে পারে, কিন্তু এখানে মাংসটা না, হাড্ডি লাগার একটা ক্লিপ বলতে পারো। নচ মানে হলো ক্লিপ, বুঝা গেছে? নচ মানে কি? ক্লিপ। আচ্ছা, তাহলে এইখানে যেহেতু স্টারনাম এসে ক্লাভিকল এসে স্টারনামে লাগতেছে, এখানে একটা নচ থাকে। এই নচ মানে একটু ঢালু, এবং সেই জায়গাতে এসে এটা ক্যাচ করে ফেলে। এই নচ মানে ক্যাচ, এভাবে মনে রাখো তাও হবে। নচ মানে ক্যাচ, তার মানে এটা এখানে ক্যাচ হয়ে থাকবে। যেহেতু স্টারনামে নচটা থাকে, তাই এটাকে, এই নচটার নাম হলো স্টার্নাল নচ। আর ক্লাভিকলও আসে ক্লাভিকুলার নচ, মানে যার ক্ষেত্রে যেটা, তুমি শুধু মনে রাখবা নচ থাকে। কি থাকে? নচ। আচ্ছা, আর অন্য পাশে এদিকে গেল, এইদিকে স্টার্নামের সাথে যুক্ত, এইদিকে কিসের সাথে যুক্ত তা দেখতেছি। আচ্ছা, এবার পিছনের দিকে একটা অস্থি থাকে যার নাম স্ক্যাপুলা। পিছনের দিকে একটা অস্থি থাকে যার নাম স্ক্যাপুলা। তো এই স্ক্যাপুলা হলো একটা ত্রিকোণাকার অস্থি। তো আমি অত ইসে যাব না। আমার স্ক্যাপুলা হলো আমার হাতে, এই হলো আমার স্ক্যাপুলা। ভালো করে খেয়াল করো, স্ক্যাপুলা দুটো পিছনে থাকে এবং এইভাবে থাকে, এইভাবে। এই যে এটাকে তুমি কল্পনা করো পিছনে, এই যে পিছনের হাঁটিটা এই যে আমার হাতে নিয়ে আসছি, এইটুকু স্ক্যাপুলা, দুইটা অস্থি এইভাবে থাকে। আচ্ছা, তো আমি বলছিলাম যে অগভীর গর্ত হলে ফসা হয়। তাহলে দেখো, এই যে এইদিকে যেটা, এটা একটু নিচু করে দিছি আমি, এই যে নিচু করে দিছি, নিচু করলে এইটা কি, এই স্ক্যাপুলাটা নিচে পড়ে গেল না? স্ক্যাপুলার নিচে হয়ে গেল। যখন কোনো কিছু নিচে হয় তাকে আমরা বলি সাব। তাহলে এই যে ফসাটা, এই ফসাটার নাম হবে সাব। কিসের ফসা? স্ক্যাপুলার ফসা। তাহলে প্রথম একটা ফসা পাইলাম, যে ফসার নাম হলো সাব স্ক্যাপুলার ফসা, যার নাম সাব স্ক্যাপুলার ফসা। তাহলে প্রথম ফসাটা পাইলাম যার নাম সাব স্ক্যাপুলার ফসা, আমি দেখাইলাম। এরপরে এর উল্টা দিকে যাই, পিছনের দিকে যাই। দেখো, এই যে এইভাবে পিছনটা সামনে আনলাম, এই যে উঁচু হয়ে আছে, উঁচু হয়ে থাকলে মানে কাটার মতো থাকে, এটাকে আমরা বলবো স্পাইন। কিসের স্পাইন? স্পাইন মানে কাটা। কিসের স্পাইন? স্ক্যাপুলারের স্পাইন। তাহলে এর নাম হলো স্ক্যাপুলার স্পাইন। এর নাম কি? স্ক্যাপুলার স্পাইন। এই ফসা বানান ভুল হয়েছে, ফসা বানান হলো FOSSA, ফসা। আচ্ছা, না পারলেও কোনো ফসা, ডাবল এস না। তো এইখানে এই কাটাটাকে আমরা বলবো স্ক্যাপুলার স্পাইন। এখন দেখো, এই স্ক্যাপুলার স্পাইনের
উপরেও একটা ঢালু জায়গা আমি হাতই সুন্দর করে তৈরি করছি, দেখো এমন ভাবে তৈরি করছি যাতে এখানে একটা ঢালু অগভীর গর্ত বোঝা যায়। অগভীর গর্ত যখনই বোঝা যাবে তখন এটারে হয়ে যাবে কি ফসা। তাহলে এইটা যেহেতু এই স্পাইনের উপরে, তাই এটার নাম দিব কি, সুপ্রা মানে কি উপরে, ইনফ্রা মানে কি নিচে, তাহলে এইটার নাম হবে সুপ্রা স্পাইনাস, কারণ এটার নাম স্পাইন। তাহলে এটা উপরে যেটা থাকবে তার নাম সুপ্রা স্পাইনাস ফসা। আর এরকম নিচেও, এই স্পাইনের নিচেও একটা ঢালু থাকে, যে ঢালুটার নাম হবে ইনফ্রা স্পাইনাস ফসা। তাহলে আমাকে বলো যে একটা স্ক্যাপুলাতে কয়টা ফসা থাকে? একটা স্ক্যাপুলাতে কয়টা ফসা থাকে? একটু তাড়াতাড়ি বলো, শরীরটা ভালো লাগতেছে না, আমি ক্লাস শেষ করে দেবো, দাঁড়ায় থাকতে পারতেছি না। 3টা ফসা থাকে, ভেরি গুড। একটা হলো সাবস্ক্যাপুলার, তারপরে পিছনে গেলে সুপ্রা স্পাইনাস, আর নিচেরটা হলো ইনফ্রা স্পাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, এই যে আমি হাত দিয়ে বুঝাইছি তার মাহাত্ম্য আছে, মাহাত্ম্যটা কোথায়? হাতের সাথে আমার এই যে একটা অস্থি যুক্ত, এই যে আমার অস্থি যুক্ত, তুমি এটাকে কল্পনা করবে এই জায়গায় না, কিন্তু কল্পনা করবে এই জায়গায়। আমি যাতে তুমি পরীক্ষার হলে নকল নিয়ে যাইতে পারো, তুমি পরীক্ষার হলে স্ক্যাপুলা নিয়ে যাইতে পারবা না, পরীক্ষার হলে তুমি তোমার বডি নিয়ে যাইতে পারবা, তাহলে তুমি সে বডি দিয়েই পড়বা। তো এইখানে একটা জয়েন্ট আছে, তার মানে আমি বুঝতে পারতেছি এই স্ক্যাপুলার সাথেও একটা জয়েন্ট থাকবে, যে জয়েন্টে হিউমেরাস লাগানো থাকবে। এখন আমি একটা স্ক্যাপুলা আঁকবো, একটা স্ক্যাপুলা যখন আঁকবো তখন দেখো, একটা স্ক্যাপুলা যখন আঁকবো তখন সেটা কেমন দেখায়। একটা স্ক্যাপুলা হলো মোটামুটি এই রকম, এই যে দিস ইজ এ স্ক্যাপুলা, ত্রিকোণাকার। এটা একটা স্ক্যাপুলা, এটা পিছনের দিকে কাটা মাটা সব আছে। এইটা হলো একটা ফসা, সাবস্ক্যাপুলার ফসা, যেটা একটু নিচু হয়ে থাকে, তাই সাব বলে। কেন সাব বলে তাও জানতে হবে। কখনো কি তুমি একটা খাড়া জিনিসকে এখানে সাব বলবা না, তার মানে স্ক্যাপুলাটা অবশ্যই এইভাবে হয়ে থাকে, এভাবে হয়ে থাকে বলে এটা নিচে পড়ে যায়, যার নাম হলো সাব হয়ে যায়। আচ্ছা, এই স্ক্যাপুলাতে একটা গহ্বর থাকে, এই যে গভীর গর্ত, এইটা হলো গভীর গর্ত, এটা হলো গভীর গর্ত। গভীর গর্ত হলে আমরা কেভিটি বলি, তাই না, গর্ত বলি। তো এই গর্ততে আমার স্ক্যাপুলার পরে এই যে লম্বা অস্থিটা, এর মাথাটা ঢুকানো থাকে, এবং এই যে জিনিসের মাথা এখানে যুক্ত থাকবে, এটাই কয়েকবার মেডিকেলে আসছে। সোজা কোশ্চেন দেখো, স্ক্যাপুলার মাথায় কি লাগানো থাকে, স্ক্যাপুলার গর্তে ক্যাভিটিতে কি লাগানো থাকে, সেটা হলো হিউমেরাসের মাথা। তো এই যে গহ্বরটা, এই গহ্বরটার নাম কি? গহ্বরটার নাম গ্লেনয়েড গহ্বর, জি। গ্লেনয়েড গহ্বর কি দিয়ে? জি দিয়ে। তুমি এবিসিডি যদি পড়ো, জি এর পরে কোন সংখ্যা, জি এর পরের সংখ্যাটা কি? জি এর পরে অবশ্যই এইচ আসে এবিসিডি বললে, তাহলে তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যে জি এর পরে এইচ থাকবে, তাই গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক লাগানো থাকবে। গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক লাগানো থাকবে। তাহলে এই যে আমরা গ্লেনয়েডে হিউমেরাসের মস্তক পাইলাম। আচ্ছা, তার এই গ্লেনয়েড গহ্বর পড়লেই আমাদের স্ক্যাপুলাটা কমপ্লিট দেওয়া যায়। এখন একটা পড়া আছে এখানে, পড়াটা হলো এই যে আমরা হিউমেরাসটা পাইলাম, এই হিউমেরাসে অনেক কিছু আছে, আমি পড়াইলে তোমাকে অনেক কিছু পড়াইতে পারি। কি কি? এপিফাইসিস, ডায়াফাইসিস, শ্যাফট, নিউট্রিয়েন্ট আর্টারি, বহুত জ্ঞানী আমি জানি, আমি পারি, কিন্তু তোমার লেভেলে এপিফাইসিস কি জিনিস লাগবে না তোমার। তুমি কি জানবা? তুমি জানবা হলো এর কয়টা অংশ। এর হলো 3টা অংশ, ঊর্ধ্ব প্রান্ত, নিম্ন প্রান্ত, শ্যাফট। ঊর্ধ্ব প্রান্ত, নিম্ন প্রান্ত, আর হলো শ্যাফট। কথা বুঝছো? এই শ্যাফটারই আর একটা নাম হলো ডায়াফাইসিস। বুঝা গেছে? আর এই দুই সাইড গুলাকে বলে এপিফাইসিস। কোনো প্রয়োজন নাই এগুলো, তুমি শুধু এই 3টা জানো। তোমার যেটা জানতে হবে সেটা হলো দেখো, যে এই যে মাথা হিউমেরাসের, যে এই যে এটা হলো ঊর্ধ্ব প্রান্ত, এটা নিম্ন প্রান্ত, আর হলো শ্যাফট। এই ঊর্ধ্ব প্রান্তে মানে একটা হিউমেরাসের 2টা ঘাড় আছে,
দুইটা ঘাড় আছে, একটা মানুষের দুইটা ঘাড়। কিরকম দুইটা ঘাড়? তুমি চিন্তা করো, কিছু মানুষের টাক মাথা হয় না, টাক মাথা। তো টাক মাথাকে মাঝে মধ্যে কিন্তু কিছু মানুষের টাক মাথা খুব সুন্দর হয়, এখানে এরকম সার্কেল হয়। তো যতটুকু টাক মাথা থাকে সেটা যদি একটা সার্কেল কর, সেটা যদি একটা দাগ দাও, সেটা একটা ঘাড় ধরা হয়। আর এই ঊর্ধ্ব প্রান্ত আর বডির সংযোগস্থলে আর একটা ঘাড়। নামগুলো আরো মজা, দেখো আমি ভালো করে সংজ্ঞা দিই, টাক মাথা বাদ দাও। হিউমেরাসের টাক হলো এতটুকু, হ্যাঁ। তো হিউমেরাসের ঊর্ধ্ব প্রান্তের বা মস্তকের যতটুকু অংশ গ্লেনয়েড গহ্বরে ঢুকে থাকে, সেই জায়গাটাকে যদি একটা লাইন দিয়ে আলাদা করো, সেই লাইনটাকে আমরা বলবো একটা গ্রীবা, যার নাম অ্যানাটমিক্যাল গ্রীবা। কি বলবো? অ্যানাটমিক্যাল গ্রীবা। আর এই যে ঊর্ধ্বপ্রান্ত আর এই যে শ্যাফট, এই দুটার মাঝখানে এই যে লাইনটা, এই যে কালো লাইনটা, এটার নাম হলো সার্জিক্যাল গ্রীবা। তাহলে একটা হিউমেরাসের দুইটা গ্রীবা, এদের বৈশিষ্ট্য কি, কেন এর নাম সার্জিক্যাল গ্রীবা? তুমি যদি এখন উপর থেকে এরকম নিচে পড়ো আর হাতটা যদি আগে পড়ে, তাহলে দেখবা এই জায়গাতে চটাস করে ভেঙে গেছে। তো ওই জায়গা যেহেতু তাড়াতাড়ি ভেঙে যায়, ওই জায়গাতে বেশি পরিমাণ সার্জারি করতে হয়, দ্যাটস ওয়াই ওই জায়গার নাম হলো সার্জিক্যাল গ্রীবা। তাহলে এই হিউমেরাসের সার্জিক্যাল গ্রীবা পাওয়া যায় কোথায়? অবস্থানটা কোথায়? ঊর্ধ্বপ্রান্ত আর বডির সংযোগস্থলে। আর হিউমেরাসের ঊর্ধ্বপ্রান্তের যতটুকু অংশ গ্লেনয়েড গহ্বরে ঢুকে থাকে, সেই লাইনটাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল গ্রীবা। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো। সার্জিক্যাল গ্রীবা আর অ্যানাটমিক্যাল গ্রীবা দুইটা বুঝতে পারছো? সার্জিক্যাল গ্রীবা কেন বলা হয়? কারণ ওইখানে বেশি পরিমাণ সার্জারি হয়। বুঝা গেছে? আর অ্যানাটমিক্যাল গ্রীবার সংজ্ঞাটা কি? হিউমেরাসের মস্তকের যতটুকু অংশ গ্লেনয়েড গহ্বরের ভিতরে ঢুকে থাকে, তাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল গ্রীবা। এত সব পড়ার পরে তোমাদের পরীক্ষায় কি আসবে জানো? পরীক্ষায় আসবে হিউমেরাসের মস্তক কিসের ভিতরে লাগানো থাকে। খুদা হাফেজ, আজকে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না রে। আমার কোমর প্রচুর ব্যথা করতেছে, প্লাস শরীরটা অনেক খারাপ। আমি কালকে পড়াবো নি আবার লং টাইম নিয়ে। আচ্ছা, যতটুকু পড়াইছি বুঝতে পারছো সবাই? শরীর চলতেছে না রে। তো সেটা বলেই দিই যে এই যে একটা জিনিস বলে দিই, এই যে বক্ষ অস্থিচক্র, এইটা গঠিত হয় কি কি দিয়ে? এই যে একটা হলো সামনের দিকে হলো ক্লাভিকল আর পিছনের দিকে হলো স্ক্যাপুলা। এই দুইটা অস্থি একসাথে হয়ে আমার চক্র গঠন করে। এই পাশে একটা, এই পাশে একটা, মোট হলো দুইটা, মোট হলো চারটা। তাহলে বক্ষ অস্থিচক্র গঠনে কয়টা অস্থি অংশ নেয়? চারটা অস্থি অংশ নেয়। চারটা অস্থি অংশ নেয়। বুঝা গেছে? খালি দেওয়া কথা রাখতে আজকে ক্লাস নিতে আসছি, বুঝছিস? যে কথা দিছি ক্লাস নিব, এই কারণে। নাহলে আমি আজকে প্রাইভেট ব্যাচও বাদ দিছি, 9টায় ব্যাচ আছে, পড়াবো না, শরীর চলতেছে না। আচ্ছা, ভালো থাকো।